নোয়াখালী জেলা কারাগারের দৃশ্য এটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও বলে দিচ্ছে বাংলাদেশের কারাগারের নিরাপত্তা আসলে কতটা ভঙ্গুর। যদিও শেষ পর্যন্ত পালিয়ে যাওয়া আসামি ধরা পড়ে যায়। 19 জুলাই 2024। দেশে তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্লোগানে স্লোগানে কাঁপছে রাজপথ। সেদিনই সবচেয়ে বেশি রক্ত ঝরে রাজপথে। হামলা চালানো হয় নরসিংদী জেলা কারাগারে। কারাগারের দেয়াল যেন মুহূর্তেই ভেঙে পড়ে বিশৃঙ্খলার কাছে। এরা এদিক দিয়ে ভিতরে ঢুকছে, 4 সাইড দিয়ে এরা ভিতরে ঢুকছে, বেড়াকে আগুন দিছে, গেট ভাঙছে, ভাঙচুর করে। যদি জানতো যে উনি সুপার আমি কারারক্ষী, তাহলে আমাদের ওখানে মেরে ফেলতো। আমি এসপি স্যারের সাথে কথা বলছি, ডিসি স্যারের সাথে কথা বলছি, এডিএম স্যারের কথা বলছি, আমাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীতে পরে দেয় নাই, কেউ আসে নাই। 5 আগস্ট 2024 জনরোষে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন থেকেই একে একে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে দেশের 17টি কারাগারে। 2247 কয়েদি পালিয়ে যায় 5টি কারাগারের নিরাপত্তা ভেঙে। যদিও পরবর্তীতে ফেরত, আত্মসমর্পণ কিংবা গ্রেফতার হয়েছেন 1,500-এর বেশি আসামি, কিন্তু এখনও পলাতক 715 জন। এদের মধ্যেই আছে ভয়ঙ্কর তালিকা: জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 69 আসামি। একটা বড় জনগোষ্ঠী হয়তো জেলের মধ্যে প্রবেশ করেছে। একটা জেল ভাঙার যে শব্দ, সেটাও আমরা পেলাম। আমরা আইন মেনে জেল থেকে বেরোতে চাচ্ছিলাম, কিন্তু ওই সময় সন্ধ্যার পরপরই লাইটগুলো বন্ধ হয়ে গেছিল। 9টার দিকে আমরা সিদ্ধান্ত নেই যে এখানে থাকা তো এইভাবে রিস্ক হয়ে যাচ্ছে, তখন আমরা ওখান থেকে বের হই। এমনকি হত্যা মামলার আসামি জেল থেকে পালিয়ে গিয়েও বাদীর সাথে আপোষ করে ফেলেছে। ওর যখন নির্দেশনা পাওয়া গেছে আরও মাসখানেক পরে, তখন অলরেডি এগুলি সব শেষ হয়ে গেছে। তখন আপোষনামা বা এগুলি সব দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কোন আইনে, কোন ব্যবস্থায় আপোষ করে জামিন নিলেন তিনি? যেখানে খুনের মামলা রাষ্ট্রীয় মামলা, সেখানে কিভাবে আপোষ হয়ে যায়, জামিন হয়ে যায়? এ তো গেল একজনের হিসাব। পলাতক 715 আসামি কে কোথায় আছে কেউ জানে না। আর সেই তালিকায় আছে 69 জন কথিত ভয়ঙ্কর জঙ্গি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, যারা হয়তো আবারও নতুন অপরাধের ছক আঁকছে অদৃশ্য অন্ধকারে। আরও ভয়ঙ্কর তথ্য হলো, কারা কর্তৃপক্ষ জানেই না পালানো আসামিদের অনেকের প্রকৃত নাম ঠিকানা। এমনকি পলাতক আসামিরা কে কী মামলায় বন্দী ছিল সেই তথ্যও স্পষ্ট নয়। তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্ব, বন্দীরা পালালো কোথায়? গণ অভ্যুত্থানে একে একে দেশের 17টি কারাগারে বিদ্রোহ শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় হোলি আর্টিজান হামলার 3 আসামিসহ 16 জন। তারা সবাই জেল ভেঙে পালানোর চেষ্টা করে। তবে পালিয়ে যাওয়ার সংখ্যা 2000-এরও বেশি। কারা কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, নরসিংদী জেলা কারাগারের শেকল ভেঙে বেরিয়ে গিয়েছিল 826 জন, স্বেচ্ছায় ফিরে আসে 646 জন। তবে গ্রেফতার করা হয় 38 জনকে। এখনও পলাতক 142 আসামি। কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে 202, ফিরে আসেনি কেউ। গ্রেফতার 61 আর পলাতক 141 জন। সাতক্ষীরা কারাগার, পালিয়েছে 596 আর ফিরে এসেছে 509 জন। গ্রেফতার 45 এবং পলাতক আছে এখনও 42 জন। শেরপুর কারাগার থেকে পালিয়েছে
518 জন, ফিরে আসেনি কেউ। গ্রেফতার 144 ও পলাতক রয়েছে 374 জন। কুষ্টিয়া কারাগার, পালিয়ে গেছে 105 জন, ফিরে আসেনি কেউ, তবে গ্রেফতার 89 জন এবং এখনও পলাতক 16 আসামি। 19 জুলাই 2024 প্রথম হামলা হয় নরসিংদী জেলা কারাগারে। সেদিন কয়েক হাজার বিক্ষোভকারী ঝাঁপিয়ে পড়ে কারাগারের উপর, আগুন দেওয়া হয় ভেতরে বাইরে, আর সেই সুযোগে পালিয়ে যায় 9 জঙ্গিসহ 826 বন্দী। তাণ্ডবে ধ্বংস হয়ে যায় কারাগারের স্থাপনা, লুট হয় 85টি আগ্নেয়াস্ত্র আর 8000-এরও বেশি গোলাবারুদ। আজও ওই কারাগারে 142 আসামি পলাতক। অবাক করা তথ্য, কারা কর্তৃপক্ষের হাতে নেই তাদের নাম, ঠিকানা কিংবা পূর্ণাঙ্গ তথ্য। ওই দিনের ঘটনাটা খুব সুপরিকল্পিতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, খুব সুকৌশলে হার্ড কপি এবং সফট কপি দুইটাকেই ধ্বংস করে না, শুধু পুড়িয়ে ফেলে। ধ্বংস করার পর কিছু অবশিষ্ট থাকলেও কিছু কিছু জিনিস হয়তো রিকভার করা যেত, কিন্তু এটা একেবারে 3 দিন পুড়ছে এবং সফট কপিটাও তারা একেবারে জ্বালিয়ে দিয়েছে, যার জন্য আমাদের যেগুলো আমাদের ঢাকায় বা আমাদের ঢাকায় যেগুলো সংরক্ষণ ছিল 553 জন, সেগুলোর বিষয়ে আমরা কিছু বের করতে পেরেছি। আর বাকি যে বন্দীগুলো এখনও পলাতক, সে পলাতক বন্দীদের নাম ঠিকানা বা ওয়ারেন্ট বের করার জন্য আমরা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছি এবং আদালতের সঙ্গে আলাপ আলোচনা চলছে। তারাও আমাদের সাহায্য করছে যে কে কে আসলে পলাতক এখনও রয়ে গেছে। এটা কিছু কিছু আমরা জানতে পেরেছি এবং তার জন্য কিছু 41 জন অ্যারেস্ট হয়েছে। 2024 সালের জুলাইয়ের 19 তারিখে 826 জন বন্দির পলায়নের মাধ্যমে দেশে শুরু হয় কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা। নরসিংদী জেলা কারাগারে এখনও ফেরারি অনেকেই, যদিও কর্তৃপক্ষ তো বলছে তারা সবাইকে ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু বোঝা যাচ্ছে এই অপরাধপ্রবণ এলাকায় কারাগারে ফেরার আগ্রহ নেই অনেক ফেরারির। বদলি হয়ে যাওয়ার 3 দিন আগে আমরা কথা বলছিলাম নরসিংদীর পুলিশ সুপারের সাথে। প্রশ্ন করেছিলাম পলাতকদের ধরতে কি করছে তার বাহিনী। যেহেতু এটা আগুনে পুড়িয়ে দেয়, সেই কারণে কিন্তু তাদের কোনো ডাটাবেস ছিল না, নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমরা এটি কোর্টের সহায়তায় এবং আমাদের থানার যে সমস্ত রেকর্ডপত্র ছিল, যতটুকু আমরা পেরেছি সেই ভিত্তিগুলোর উপর নির্ভর করে আমরা কিন্তু 826 জনের যে তালিকাটা তৈরি করেছিলাম, এটা জেলখানা, কোর্ট এবং থানা পুলিশ সবাই মিলে আমরা এই কাজগুলো করতে পেরেছি। আপনি যথার্থই বলেছেন যে আসলে এটার তালিকাটা কতটুকু সঠিক, সেটা আমরা এখনও কাজ করে যাচ্ছি। এখনও যখন মামলার ডেটগুলো আসে, সেই মামলার ডেটের সাথে সাথে আমাদের যে সমস্ত আসামিগুলোর জেলখানা থেকে আসার কথা অথবা পলাতক থাকলে ওয়ারেন্ট থাকে, এভাবে আস্তে আস্তে আমাদের ডাটাবেসগুলো এখন ডেভেলপমেন্টের কাজ চলছে। কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। আমরা খুঁজে পেয়েছি এমন এক পলাতক আসামিকে যিনি নিয়মিত আসা যাওয়া করেন নিজের বাড়িতেই। তার বাড়ি রায়পুরার মরজাল এলাকায়। অভিযুক্ত আসামি আহমেদুল কবির অপু। টিম 360 ডিগ্রি যায় তার খোঁজে। আপনাদের বাসায় পুলিশ আসছিল? আজ তিনি বাড়িতে না থাকলেও পরিবারের সদস্য অকপটে জানালেন মাঝে মধ্যেই বাড়িতেই দেখা হয় তাদের সাথে। আমি আসার পর দেখা হয়েছে 2 দিন বাড়িতে। হ্যাঁ, বাড়িতে আসছিল। কইছে ওই স্যালেন্ডারও কইয়া গিয়া একদিন গেছে, আবার 15-20 দিন পরে আইসে স্যালেন্ডার উঠবো, ওই গিয়া পরে আর দেখে না। কি বললো তখন? কিছু বলে না তো, এমনি আমাদের সাথে তো আর খুব বেশি কথা টথা হয় না। আমরা এসেছিলাম নরসিংদীর রায়পুরা উপজেলার পাহাড় মরজাল এলাকায়। গত জুলাই মাসে কারাগার থেকে যারা পালিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম এক আসামি আহমেদুল কবির অপু, যার বাড়ি এটা। ওনার পরিবার জানালেন আজকে সকালেও তিনি বাড়িতে এসেছিলেন, যদিও এখন পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেননি কিংবা পুলিশের কাছে ধরা দেননি। কিন্তু রায়পুরা থানার ওসি জানেনই না এই নামে কোনো পলাতক আসামি আছে। না, এটা আমার নলেজে নাই।
যারা যারা যদিও কেউ আসে আমাদের পুলিশের তারা কেউ মনে হয় না, আমার মনে হয় না আমার এলাকা আছে। যদিও কেউ থাইকে থাকে আমরা অবশ্যই তাকে গ্রেপ্তার করে ফেলবো। আমাদের কোনো গাফিলতি নাই, আমাদের পুলিশ একটু রেস্টে নাই, সবাই তত্ত্ব ধরার জন্য। প্রশাসনের এই উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করলেন মানবাধিকার ও সামাজিক নিরাপত্তা নিয়ে কাজ করা স্থানীয় সংগঠক। ইতিমধ্যে আমরা দেখছি কঠিন কঠিন মামলার আসামি যেগুলি খালাস হওয়ার কথা না, তারা বাড়িয়ে গেছে, তারা জামিনে বাড়িয়ে গেছে, অনেকে মুক্তি পেয়ে গেছে, যার ফলে এখন তাদেরকে আর গ্রেপ্তার করে না পুলিশ। নিষ্ক্রিয়, গ্রেপ্তার করবে কী করে? গ্রেপ্তার না করার কারণে এখন সামাজিক অস্থিরতা বেড়ে গেছে। কিন্তু এরপরও নেওয়া হয়নি আধুনিক প্রযুক্তির উদ্যোগ, অথচ এটা হলে কেন্দ্রীয়ভাবে বন্দীদের তথ্য ভাণ্ডার তৈরি হতো। মামলার ধরন থেকে শুরু করে আসামিদের ইতিহাস সবই থাকতো এক ক্লিকে। ৬৮ কারাগারের মধ্যে মাত্র ১৩টিতে আছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, বাকি ৫৫টি চলছে সেই পুরনো ম্যানুয়াল পদ্ধতিতে। সেই ১৩টির একটি কাশিমপুর কারাগার থেকেও পালিয়েছে বন্দী, কিন্তু তাদের খুঁজে পাওয়া গেছে কি জানাবো ছোট্ট একটি বিরতির পর। দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগার কাশিমপুর হাই সিকিউরিটি জেল, যেখানে রয়েছে একাধিক স্তরের নিরাপত্তা, আধুনিক সিসিটিভি নজরদারি আর অস্ত্রধারী প্রহরী। তবুও গত বছরের ৬ই আগস্ট এই জেল থেকে পালিয়ে যায় ২০২ জন বন্দী। অবাক করার বিষয়, তাদের মধ্যে একজনও ফেরেনি। এখনও পলাতক ১৪১ জন। প্রশ্ন উঠছে, এত কড়া নিরাপত্তার মধ্যে তারা পালালো কিভাবে? ৬ই আগস্ট ২০২৪, বাইরে থেকে কোনো হামলা হয়নি, বহিরাগতও ঢোকেনি কারাগারে। ওই দিন দুপুর ১২টা থেকে শুরু হয় বন্দীদের বিক্ষোভ আর বিদ্রোহ। মুক্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠে জঙ্গি ও কিছু সাধারণ কয়েদি। কেউ মই ব্যবহার করে, কেউ দেয়াল ভেঙে, যে যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কারারক্ষীরা প্রতিরোধে ব্যর্থ হলে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। ঢাকা থেকে হেলিকপ্টারে কয়েকটি দল এসে নামে কাশিমপুরে। পরে কারারক্ষীরা নিরাপত্তার স্বার্থে গুলি চালায়, নিহত হয় ৬ বন্দী। গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতরে একটি মহিলা কারাগার সহ মোট 4টি কেন্দ্রীয় কারাগার। এখানে আছে বিডিআর বিদ্রোহ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, জঙ্গি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন সহ দুর্ধর্ষ সব কয়েদি। পাশাপাশি রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীর সংখ্যাও কম নয়। কিভাবে পালালো এত কয়েদি? প্রশ্নটা সেখানেই। কারাগারের প্রাচীর টপকে যেসব এলাকা দিয়ে বন্দীরা পালিয়েছেন তা দেখেছেন স্থানীয় অনেকেই। তাদের কেউ কেউ বলছেন, গুলিতে আহত হয়েও থামেনি বন্দীদের দৌড়। এখান থেকে গোলাগুলির শব্দ শুনছিলাম আমরা তখন বাসার ভিতরে, ভয়ে আতঙ্ক। এখান থেকে পরে দেখছি যে একটা মানুষ গুলি খায়া গুলিবিদ্ধ হয়ে শেষরা গেছে। এদিক দিয়ে পরে বের হয়ে দেখি রক্ত পড়ে পড়েছিল এদিক দিয়ে। এটুকুই দেখছিলাম, আর আমরা তো ভয়ে আতঙ্ক ছিলাম, বাসা থেকে বের হইনি। কি ব্যবহার করেছে, কোন পথে পালিয়েছে, সবই তিনি জানিয়েছেন। বিদ্যুতের খুঁটিটা যে এই পাশে ওয়ালের বরাবর ফালাইয়া ওরা ওই যে লঙ্গি বা অন্য কিছু এই পাশে ঝোলায় দিয়া ওইগুলা ঝোলাইয়া নিচের দিকে নাইমা চলে আসছে। অনেকে আবার উপর থেকেই ফাল দিচ্ছে। তো আসলে তখন যে যার মতো যে পারছে ওইভাবেই তারা বেরিয়ে আসছে, চেষ্টা করছে আর কি। এখন এই সেম সিস্টেম, ওই এদিকে একটা বাঁশ দিচ্ছিল, বাঁশ দিয়ে বায়ে বায়ে উঠা কাটা তারের এই পাশ দিয়ে আয়া লাফতে করছে। ঘুরে দেখা যায় ক্ষতিগ্রস্ত সেই দেয়াল এখন নতুন করে মেরামত করেছে কারা কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে
আনুষ্ঠানিকভাবে কিছুই বলতে নারাজ তারা। কাগজে কলমে দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগার এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এখানে সাধারণত রাখা হয় জঙ্গি এবং সর্বোচ্চ সাজাপ্রাপ্তদের। তবে 2024-এর 6 আগস্ট এখান থেকেই পালিয়ে গেছেন 200-র বেশি বন্দী, যাদের মধ্যে এখন পর্যন্ত অধরা অর্ধেকেরও বেশি। দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগারের অবস্থা যদি এই হয়, তাহলে অন্যান্য কারাগারের কী চেহারা তা কিন্তু সহজেই অনুমান করা যায়। আমরা যখন কথা বলতে যাই তখন দায়িত্বে ছিলেন গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান। 6 আগস্ট অনেক আসামি বেরিয়ে গেছে, আমরা তাদেরকে চিহ্নিত করছি, আমরা তাদেরকে নজরদারি করছি। আমরা ইতিমধ্যে বেশ কিছু ধরেছি এবং বাকিদেরকে ধরে ফেলবো ইনশাআল্লাহ। এরপর যাওয়া হয় জেলা প্রশাসকের কাছে। তিনি জানালেন কারাগারের নিরাপত্তায় সমন্বিতভাবে কাজ করছেন তারা। 5 আগস্টের পর বা ওই সময়ের সুযোগ তো আসলে সবাই নিয়েছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আপনারা রিসেন্টলি নিশ্চয়ই মার্ক করেছেন যে আমাদের শ্রীপুর থেকেও তো প্রচুর সংখ্যক আমরা দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের কারাগারের নিরাপত্তার জন্য আমাদের ভবনগুলোর যে ইয়েগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে, পিডব্লিউডিকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে, তো পিডব্লিউডি কাজও করছে ওইখানে। গাজীপুর থেকে টিম 360 ডিগ্রির যাত্রা এবার শেরপুরে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্ট বিকেলেই দুষ্কৃতকারীরা হামলা চালায় শেরপুর জেলা কারাগারে। ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগের মধ্যেই কারাগার থেকে পালিয়ে যায় 518 বন্দী। সাজাপ্রাপ্ত থেকে শুরু করে গুরুতর অভিযোগের আসামিরা কেউই বাদ যায়নি। তবে যারা পালায়নি সেসব বন্দীদের পরে স্থানান্তর করা হয় জামালপুর জেলা কারাগারে। সেদিন কারাগারে ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজামাল। এই লোকজন জেলখানার ভিতরে ঢুকে পড়লো, কে বা কারা কারো চিনি না, মানে সাধারণ জনগণ যা আছে এতখানি বাচ্চা পর্যন্ত ওই জেলখানার ভিতরে প্রবেশ করছে। পরে মনে করলেন যে তালাতোলা ভাঙছে, তালাতোলা ভাঙার পরে খালি বাড়াইলাম, দেখলাম পরে দিয়ে যে আমি বাইরে খাড়ি হয়েছি, মানে এত মানুষের ভিড়। পরে তো আমরা খুশিতে আত্মহারা। তারপরে তিনি জানান পরে আদালত থেকে জামিন নিয়েছেন। সিরিয়ালটা যেদিন আইছে ওই 42 নম্বর মামলায়, ওই দিন আমরা আত্মসমর্পণ করছি। আত্মসমর্পণ করার পরে আদালত থেকে করে খারিজ করে দিয়েছি। টিম 360 ডিগ্রির হাতে আসে একটি মামলার নথি। আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন খুন হন 2024 সালের মার্চে। সেই ঘটনার প্রধান আসামি ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুর রৌফ। খুনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন রৌফ, কিন্তু 5 আগস্ট কারাগার থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ নেই। আমরা খুঁজে বের করি সেই পলাতক আসামিকে। আমরা তার সাথে দেখা করার চেষ্টা করলে স্থানীয় একটি ব্যাংক শাখায় বসেই সময় দেন, তবে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি নন। দাবি করেন মামলাটা আপোষ হয়ে গেছে। কোর্টে আমরা গেছি, তখনও মামলা আছে। না কোর্টে যখন আমরা গেছি, কোর্ট তখন বলতে না আমরা এখনও নির্দেশনা পাইনি। কোর্ট যখন নির্দেশনা পাই গেছে আরও মাসখানেক পরে, তখন অলরেডি এগুলি সব শেষ হয়ে গেছে। তখন আপোষনামা বা এগুলি সব দেওয়া হয়েছে তখন কোর্ট থেকে। কিন্তু খুনের মামলা কি এভাবে আপোষে মিটে যায়? আনলেস আনটিল উনি অ্যাপিলেট ডিভিশনে খালাস না পর্যন্ত কারাগারেই থাকবে। আমরা জানতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের কাছে। যদি এই ধরনের বন্দোবস্তের কথা বলে, আদালত থেকে বেরিয়ে অনেকে লোয়ার কোর্ট থেকে জামিন নিয়েছে, অনেকে আপোষ করেছে, এগুলো গল্প, বানানো গল্প। একটা বাজে বন্দোবস্তের মধ্যে দিয়েই তারা এই ফ্যাসিলিটিগুলো এখন ভোগ করতেছে যারা পালিয়ে গিয়েছে। সুতরাং এটা অ্যাড্রেস করতে হবে। এই কারণে অ্যাড্রেস করতে হবে, যদি এগুলো অ্যাড্রেস না হয়, যারা পালিয়ে যদি নিরাপদে তাদের জীবনযাপন করে, যদি ওপেন বাংলাদেশের যে কোনোখানে অপরাধপ্রবণ লোকজন এরা আরও অপরাধ সংগঠিত করবে। আমরা আবারও ফিরি শেরপুরে। কিন্তু
দায়িত্বপ্রাপ্ত কারা কর্মকর্তা জানালেন তাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। মানে আপনাদের কাছে কি আসলে এই মুহূর্তে ফেরারি এর কোনো তালিকা কি আছে? না আমাদের কাছে লকআপ যেটা ছিল 518 এইটা আর কি আমাদের সংখ্যাটা। মানে কতজন এই জেল থেকে পালাইছে এরকম তালিকা আপনাদের কাছে নাই এই মুহূর্তে? তাহলে আপনারা যারা পালিয়ে গেছে তাদের কিভাবে ধরবেন আসলে? আমরা দলীয় মিটিং আলোচনা হয়েছে, তো ওই পুলিশের মিটিং আলোচনা হয়েছে, সেখানে ছাত্রদের বলা হয়েছে যারা আমাদের কোর্টে যাতে নিয়মিত তাদের মধ্যে তো গ্রেফতার আছে। তাহলে কি পুলিশের কাছে আছে সেই তথ্য? টিম 360 ডিগ্রি পৌঁছে যায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে। পলাতক আসামিদের গ্রেফতারে কারা কর্তৃপক্ষের কোনো সহায়তা পাননি বলে দাবি পুলিশ সুপারের। আমার জানা মতে পূর্ণাঙ্গ যে তালিকা সেটি বোধহয় কারা কর্তৃপক্ষ এখন আমাদের দিতে পারেনি, যে কারণে আমরা হলো এক্স্যাক্টলি কত লোক এখানে ছিল, কতজন এখন আছে, কতজন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, কতজন জামিনে আছে, এই অ্যাকচুয়াল ফিগারটা আমরা আসলে জানি না। 1 বছর কেটে গেলেও পলাতকদের খুঁজে বের করতে পারেনি কারা কর্তৃপক্ষ। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো শুধু এই কারাগার থেকে এখনও পলাতক 374 বন্দী, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। তারা খুব ভালো করেই জেনে গেছে পুলিশের নাকে ডগা দিয়ে ঘুরলেও কেউ বুঝবে না তিনি আসলে জেল পালানো আসামি। কেউ তো আবার সীমান্ত পেরিয়ে চলে গেছে ভারতে। সেই গোপন তথ্যই এখন আপনাদের জানাবো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। যেসব কারাগার থেকে বন্দীরা পালিয়েছে তার প্রতিটি পেরিমিটার ওয়াল আর প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছিল। ভাবুন তো, যদি দেয়ালগুলো শক্তপোক্ত পাথরের ঢালাই হতো কিংবা আধুনিক অটোমেশন গেট সিস্টেম থাকতো, তাহলে কি বন্দীরা পালানোর সাহস পেত না। কিন্তু বাস্তবতা হলো দেশের অধিকাংশ কারাগারেই এমন নিরাপত্তা ব্যবস্থা নেই। আর সেই ফাঁক ফোকরে পালিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর আসামিরা। এবার শোনাবো এমন এক কারাগারের গল্প যেখান থেকে পালিয়েছে দাগি দাগি আসামি। টিম 360 ডিগ্রি যাচ্ছে এবার কুষ্টিয়ায়। 7 আগস্ট 2024 দুপুর 1:50 দিকে কয়েদিরা ভেতরের একটি গেট ভেঙে ফেলে। এরপর মূল গেটে দায়িত্বরত কারারক্ষীদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায় তারা। 200 বন্দী একত্রিত হয়ে গেটে মেইন গেটে আক্রমণ করে। গেট মানে বাঁকা হয়ে খুলে যায়, 2 গেট খুলে দেয়। ওরা 15-20 জন বেরিয়ে যেতে সক্ষম হয়। বাড়ি মেরিয়ে আমার কাছে হাতিয়ার কাটি দিতে চাইছে। আমি হাতিয়ার রাস্তায় ওই সারের জানালা দিয়ে আমি বাইরে বের করে দিয়েছি হাতিয়ার। গেটটা জোরে ভাঙছে। আমরা প্রতিহত করতে গেছি। প্রতিহত করার জন্য কয়েক বন্দী আমাকে ইট মেরে আমার মাথাটা ফাটাই দিছে। গত 1 বছরে কেউ আত্মসমর্পণ না করলেও গ্রেফতারের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে 89 জনকে। তবে এখনও পলাতক রয়েছেন 16 বন্দী। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি 3 জন। তাদের একজন কুষ্টিয়ার আলোচিত মিলন হত্যা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা সজীব শেখ। সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ বন্দী পালিয়েছে সীমান্ত ও সুন্দরবন ঘেরা জেলা সাতক্ষীরায়। টিম 360 ডিগ্রির গন্তব্য এবার সাতক্ষীরা জেলা কারাগারে। গত বছরের 5 আগস্ট এখানেও হামলা করে দুর্বৃত্তরা। তবে ইতিবাচক দিক হল 596 বন্দীর মধ্যে 509 জন আত্মসমর্পণ করেছেন। গ্রেফতার হয়েছেন আরও 45 জন। তবে এখনও ফেরারি 42 আসামি। সেদিন কারাগারে ছিলেন রাজনৈতিক মামলার আসামি ছাত্রদল নেতা অর্ক। বর্তমানে তিনি জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। সন্ধ্যার একটু আগে আমরা বেশ কিছু আওয়াজ পাওয়া শুরু করলাম। আমরা তো জেলের মধ্যে তখন ঢুকে গিয়েছি। আমাদের যে রুম ছিল, আমি যমুনা 3-এ ছিলাম, ওখানে ঢুকে গিয়েছি। বেশ কিছু আওয়াজ বললাম। কিভাবে ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আর কিভাবে বেরিয়ে আসেন সেই তথ্য জানালেন তিনি। একটা জেল ভাঙার যে শব্দ সেটাও আমরা পেলাম।
পরবর্তীতে আমাদের যে রুমটা ছিল সেটা সবার লাস্টে হচ্ছে আপনার ভাঙা হয়েছে, জেলের তালাটা ভাঙা হয়েছে। আমি সকাল একদম ফার্স্ট আওয়ারে আমি হচ্ছে তাদের সাথে পরামর্শ করে পরে স্যালেন্ডার করি। স্যালেন্ডার করার পরে দুপুরে আমাদের জামিন হয়ে যায়। আমি 6 তারিখেই জামিনে মুক্তি লাভ করি, 6 তারিখেই স্যালেন্ডার করি, 6 তারিখেই মুক্তি লাভ করি। টিম 360 ডিগ্রির হাতে আসে এক ফেরারি আসামির ঠিকানা। 2016 সালে মুক্তিপণের জন্য অপহরণ করে হত্যা করা হয় গৌতম সরকারকে। খুনের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি শাহাদাত পালিয়ে যাওয়ার পর নাকি এলাকায়ও ফিরে এসেছে। অন্য লোক দেখি আমার বলিছে যে একটু সতর্ক থেকো, সে তো বাইরেই যে সতর্ক থেকো, সে বলো এলাকায় আছে। এই আমি দেখিনি, তারপরও এলাকায় নেই, এখন কোথায় আছে তা এটা আমি বলতে পারবো না সঠিকভাবে। আমার ছেলে হত্যাকারী আসামিদের যে কটা বাইরে আছে আমি চাই যে তাদের ঠিক বিচারটা ঠিক মতন দেওয়ার। তিনি জানান, যেদিন ছেলে নিখোঁজ হয় সেদিনই খুন করা হয়েছিল তাকে। তোমার ছেলে আটক রয়েছে আমাদের কাছে, এই টাকা দিয়ে দিবে ডেলি, তাই ছেড়ে দেবো। তারপরে ওই দুদিন ঘুরি নেওড়াতে ওই টাকা দিলাম, দেওয়ার পরে তো ওরা স্বীকার করতে দিয়ে আমার ছেলের লাশ পাওয়া গেল পুকুরে। শাহাদাত এলাকায় আসার তথ্য স্বীকার করেছেন তার প্রবাসী ভাইও। বাসায় এসে আপনার সাথে দেখা করছে? বাসায় আসেনি, হাটখোলায় আসছিল। দেখা হয়েছে আপনার সাথে? দেখা হয়েছিল। কি বললো পরে? ওই তখন এসে ভাই আমি কনে যাবো কি করবো কিছু বলতে পারি না। এই সবাই জেলখানাতে সবাই খাইছে না, তুই খাইছে না, সবাই চলে গেছে। সাতক্ষীরার এই মহাদেবনগর থেকে বাংলাদেশের সীমান্ত একেবারেই কাছে। এখানকার স্থানীয়রা বলেন যে বাংলাদেশের সবশেষ গ্রাম যেটি সীমান্তবর্তী। তো এই বাড়িতেই বসবাস শাহাদাতের, যিনি গত জুলাইয়ের 5 আগস্ট কারাগার থেকে পালিয়েছিলেন। এখনও তার খোঁজ নেই এবং পরিবারের লোকজনও জানেন না তিনি কোথায় আছেন। তবে স্থানীয়রা মনে করেন যে তিনি এখান থেকে সীমান্ত পার হয়ে ওপারে চলে গেছেন। এলাকার মানুষ বলছে ফেরারে আসামিদের ভারতে চলে যাওয়া এখানে যেন ওপেন সিক্রেট। আমার মনে হয় সাদা তো ইন্ডিয়ায় চলে গেছে, তার কারণ দেশে থাকলে মনে হয় ধরা পড়তো, প্রশাসন তা ছেড়ে দিত না। কারণ ইন্ডিয়ায় গেছে কি অন্য দেশে গেছে, কিভাবে গেছে এটা তো ভাই আমরা বলতে পারবো না। এটা প্রশাসনই খুঁজে বের করতে পারে যে কিভাবে সে বর্ডার পাস হয়েছে। পুলিশও জানালো একই আশঙ্কার কথা। সাজা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করলে 5 পয়েন্ট, মানে ব্যক্তিগত পারফরমেন্স অফিসারদের, সেই হিসেবে প্রত্যেক অফিসাররা সর্বোচ্চ তৎপর থেকে সাজা ওয়ারেন্ট আসামি গ্রেপ্তারের জন্য, যে কারণে প্রতিনিয়ত তারা বাড়িতে যায়, তারা নিজেরা গ্রেপ্তারের চেষ্টা করে, মোবাইল নাম্বার ট্র্যাকিং করে নিজেরাও করে, অনেক সময় দূরের লোকেশন পাইলে সেনাবাহিনীর হেল্প নেয়, যে কোনোভাবে আর কি। আর যেগুলো ট্রেসই পাওয়া যায় না, মোবাইল নাম্বার নাই, দীর্ঘদিন পলাতক, সেটা ধারণা করা হয় যে ইন্ডিয়াতে আছে, বর্ডারিং জেলা, সেই হিসেবে ওইগুলো আর পাওয়া যায় না। দায়িত্ব নেয়ার পর নিয়মিত দেশের কারাগারগুলো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবশেষ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ নিয়ে কথা বললেও ফেরারি আসামিদের বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয়, যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। কারাগারের সমন্বয়হীনতা, কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের অভাব আর ফেরারি বন্দীদের বিস্তারিত এসব নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলে টিম 360 ডিগ্রি। প্রতিটা ঘটনাকে কিন্তু ফ্ল্যাট না, আলাদা আলাদাভাবে তদন্ত করিয়েছি। ওইখান থেকে আমরা ফোকাসটা ছিল যে হোয়াট ওয়েন্ট রং, প্রবলেমটা কী ছিল। যেটা হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু অ্যাডমিনিস্ট্রেশনের প্রবলেম ছিল, বন্দীদের মধ্যে ক্ষোভ ছিল, ম্যানেজমেন্টের দুর্বলতা ছিল, তারপর লং টার্ম এক একজন বন্দী এক এক জায়গায় বসেছিল, তারা একটা নেটওয়ার্ক করে ফেলেছে, সিন্ডিকেট করেছে, এরকম কিছু দুর্বলতা আমরা পেয়েছি। সো আমরা 5 আগস্টের পরবর্তী ব্যবস্থাপনা হিসেবে এটা কিন্তু গ্রেটার একটা মুভ ম্যানেজমেন্ট পরিকল্পনা নিয়েছে। 1 বছর কেটে গেলেও পালিয়ে যাওয়া বন্দীদের অনেকেই আজও অধরা। প্রশ্ন জাগে, দেশের নিরাপত্তার জন্য এটা কি এক অদৃশ্য হুমকি নয়? এ দায় কোনোভাবেই এড়াতে পারে না
কারা কর্তৃপক্ষ। সবচেয়ে বড় শিক্ষা হলো এই ঘটনার মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে কারা ব্যবস্থার ভয়াবহ ভঙ্গুরতা। আর তাই এখনও যদি দুর্বলতা কাটিয়ে না ওঠা যায় আর ডিজিটালাইজ পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে তথ্য সংগ্রহ না করা হয়, তাহলে সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। কিন্তু কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।